নিয়মিত শারীরিক ব্যায়াম জটিল রোগের ঝুঁকি কমায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার বিষয় হচ্ছে, ইতিমধ্যে শুনেছেন, নিয়মিত শারীরিক ব্যায়াম জটিল রোগের ঝুঁকি কমায় এই বিষয়ে। প্রিয় দর্শক, এই বিষয়টি আমি আজকে সিলেক্ট করার একটা কারণ আছে। আমি আপনাদের সামনে একটা গবেষণার রিপোর্ট উপস্থাপন করতে চাচ্ছি। এই রিপোর্টটা আপনারা শুনলে বুঝতে পারবেন। দুইটা গ্রুপ করেছে, একই আপনার জনগোষ্ঠীকে দুই ভাগ করে, একই যোগ্যতা সম্পন্ন মানুষদেরকে দুই ভাগ করে আপনার এই গবেষণাটা করেছে। একটা গ্রুপে 120 জন, অন্য গ্রুপে 120 জন আপনার মানুষ ছিল। প্রথম 120 জন মানুষকে বলেছে যে আপনারা যারা ধূমপান করেন ধূমপানটা প্লিজ ছেড়ে দেন, তাইলে আপনার কার্ডিওরেসপিরেটরি যে প্রবলেম অথবা অন্যান্য যে প্রবলেমগুলো আছে, ক্রনিক ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস, এই জাতীয় প্রবলেমগুলো আপনার কমে যাবে। এই 120 জনের মধ্যে মাত্র একজন এই উপদেশটা গ্রহণ করেছে, আর 119 জনই তার এই উপদেশটা রিফিউজ করেছে। কিন্তু সেকেন্ড গ্রুপকে উপদেশটা দিয়েছে যে সেকেন্ড ঠিক সেম লোকই 120 জন, সেম ক্যারেক্টারের অন্য 20 জন, 120 জনকে এইটা বলেছে যে আপনারা ফিজিক্যাল এক্সারসাইজ করেন, নিয়মিত শারীরিক ব্যায়াম করেন। শারীরিক ব্যায়াম করলে আপনার ক্রনিক ডিজিজ যেমন কার্ডিওভাস্কুলার প্রবলেম, ডায়াবেটিস মেলাইটাস, এই জাতীয় প্রবলেমগুলো আপনার কমে যাবে। সেই সেকেন্ড গ্রুপের 120 জনের মধ্যে 12 জন লোক রেসপন্স করেছে যে হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজ করলে তাদের এই প্রবলেমগুলো হবে না, এবং তারা এই রেসপন্স করে নিয়মিত ব্যায়াম করেছে। সেজন্য আজকে আমার এই বিষয়টি সিলেক্ট করা যে নিয়মিত শারীরিক ব্যায়াম জটিল রোগের ঝুঁকি কমায়। কি কি জটিল রোগ দেখেন প্রিয় দর্শক। প্রথম হচ্ছে ডায়াবেটিস গবেষণায় বলে যদি আপনি শারীরিক ব্যায়াম নিয়মিত করেন তাহলে জটিল রোগ যেমন ডায়াবেটিসের ঝুঁকি আপনার 40% কমে যাবে। কত সুন্দর না? দ্বিতীয় হচ্ছে কার্ডিওভাস্কুলার প্রবলেম, যদি আপনার যেমন হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, আমার ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে, ব্লাড প্রেশার আনকন্ট্রোল হাই ব্লাড প্রেশার হতে পারে, এই জাতীয় প্রবলেমগুলো আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন তাহলে 35%-এর ঝুঁকিটা আপনার কমে যাচ্ছে। 35% ঝুঁকি কমে যাচ্ছে। থার্ড ওয়ান হচ্ছে ডিপ্রেশন। আমরা সাধারণত দৈনন্দিন জীবনে কাজ করতে গিয়ে দেখি অনেক আপনার হতাশা, অনেকেই প্রবলেম ফেস করেন, আপনার স্ট্রেস লেভেলে থাকেন, স্ট্রেস লেভেলটা অনেক হাই থাকে। সেই জাতীয় এই যে ডিপ্রেশনটা 30% কমে যায় আপনি যদি নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করেন। কোলন ক্যান্সার 30% কমে যায়। আলটিমেটলি লাস্ট হচ্ছে আপনার এইজিংটা ডিলে হয়। আমরা যতই বয়স বাড়ে সাধারণত বৃদ্ধ আমাদের এইজিং প্রসেসে চলে যাচ্ছি, কিন্তু আমি যদি ফিজিক্যাল এক্সারসাইজ করি এইজিংটা আমার ডিলে হয়। তো এই 5টা প্রবলেমের কথা আমি বলেছি, এগুলো আপনার সায়েন্টিফিক ব্যাখ্যা আপনাদেরকে আমি বলছি ভালোভাবে বোঝার জন্য। ডায়াবেটিসের ঝুঁকি 40% কীভাবে কমে ফিজিক্যাল এক্সারসাইজ করলে দেখেন। আমরা যখন ফিজিক্যাল এক্সারসাইজ করি, শারীরিক ব্যায়াম করি, সেটা হতে পারে সাইক্লিং, সেটা হতে পারে জগিং, সেটা হতে পারে রানিং, সেটা হতে পারে আপনার ট্রেডমিল, আপনি দৌড়ানো, সেটা হতে পারে আপনার সুইমিং, আপনি ওয়েট লিফটিং করতে পারেন। এই জাতীয় কাজগুলো যখন আপনি করবেন ফিজিক্যাল এক্সারসাইজ, তখন আমাদের যে মাসেল আছে, মাংসপেশি ভিগোরাসলি কন্ট্রাক্ট করে। মাংসপেশি কন্ট্রাক্ট করলে আমাদের শরীরে যে টিস্যু লেভেলে অক্সিজেন পারফোরেশনটা ভালো হয়, অক্সিজেন ডিমান্ড করে আমাদের শরীরে এনার্জিটা এক্সপেন্ডিচার হয়। এই এনার্জি যখন এক্সপেন্ডিচার হয় তখন আমাদের এনার্জি প্রচুর দরকার। এনার্জিটা আমরা কোত্থেকে পাবো? এনার্জি আমরা গ্লুকোজ থেকে পাই। এই গ্লুকোজটা কোত্থেকে পাবো? আমরা ব্লাড থেকে গ্লুকোজটা যাব। আমরা যখন এক্সারসাইজ করব, ব্লাড লেভেলের গ্লুকোজ থাকে, এই গ্লুকোজ টিস্যু লেভেলে পেনিট্রেট করে, টিস্যু লেভেলে যায়, এবং এটা 2টা পাথওয়ের মাধ্যমে যায়। এই ব্লাড থেকে টিস্যু লেভেলে গ্লুকোজটা যাবে, যার মাধ্যমে আমি এনার্জিটা পাবো। এই টিস্যু লেভেলে যেতে 2টা পাথওয়ের মাধ্যমে যায়। একটা হচ্ছে ইনসুলিন রিসেপ্টর, আর একটা হচ্ছে গ্লুট4 মানে হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্ট চ্যানেল টাইপ 4। এই 2টা পাথওয়ের মাধ্যমে যায়। দেখেন, যদি কেউ এক্সারসাইজ না করে রেগুলার, এই যে নো এক্সারসাইজ, একটা হচ্ছে নো এক্সারসাইজ আর একটা হচ্ছে ইএস এক্সারসাইজ। যদি একটা ভদ্রলোক এক্সারসাইজ না করে তার কি হবে, আর যে রেগুলার এক্সারসাইজ করে তার কি হবে? মেডিকেল সায়েন্স কি বলে যে যদি কেউ কোনো এক্সারসাইজ না করে
তাহলে তার ব্লাড থেকে গ্লুকোজটা টিস্যু লেভেলে গ্লুকোজ যাবে হচ্ছে ইনসুলিন রিসেপ্টর দিয়ে। এই ইনসুলিন রিসেপ্টর দিয়ে বারবার বেশি গ্লুকোজ যদি টিস্যু লেভেলে যায় তাহলে ইনসুলিনটা টায়ার্ড হয়ে যাবে, রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে। ইনসুলিন রেজিস্ট্যান্সটা বেড়ে গেলে আলটিমেটলি ডায়াবেটিস মেলাইটাসে টার্ন ওভার করে। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স যদি আপনার বেড়ে যায় আপনি ডায়াবেটিস রুগী আলটিমেটলি হয়ে যাচ্ছেন। তাহলে এই এক্সারসাইজ না করলে দেখছেন কি ক্ষতি। যদি রেগুলার এক্সারসাইজ করেন, এক্সারসাইজ দেখেন, যে ব্যক্তি রেগুলার এক্সারসাইজ করবে সে এই যে আরেকটা চ্যানেল আছে GLUT4, গ্লুকোজ ট্রান্সপোর্ট চ্যানেল টাইপ 4, এই GLUT4 দিয়ে ব্লাড থেকে টিস্যু লেভেলে গ্লুকোজটা ট্রান্সফার আপনার যায়। তখন এই ইনসুলিন রিসেপ্টরটা রেস্টে থাকে। ইনসুলিন রিসেপ্টর রেস্ট থাকলে ভালো, ইনসুলিন রেজিস্ট্যান্সটা হবে না, ইনসুলিনের সেন্সিটিভিটিটা বেড়ে যাবে। তখন আমাদের এনার্জির যেটা আমরা এনার্জির দরকার সেই এনার্জি আমরা গ্লুকোজ থেকে নিব। এক্সারসাইজ করলে এই এনার্জিটা এই গ্লুকোজটা ব্লাড থেকে GLUT4 চ্যানেলের মাধ্যমে যাবে। GLUT4 চ্যানেলের মাধ্যমে গেলে ইনসুলিনের সেন্সিটিভিটিটা বেড়ে যাবে, ইনসুলিনের রেজিস্ট্যান্সটা কমে যাবে। তার মানে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম। এবং এই কমটা কত পার্সেন্ট? এই কমটা হচ্ছে গবেষণায় বলে হচ্ছে 40%-এর ঝুঁকি আপনি কমে যাচ্ছে যদি আপনি রেগুলার এক্সারসাইজ করেন। 1 নম্বর ব্যাখ্যাটা আমি দিলাম। সেকেন্ড সায়েন্টিফিক এভিডেন্সটা হচ্ছে কার্ডিওভাস্কুলার প্রবলেমটা 35% কমে যাচ্ছে। যেমন ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার থাকতে পারে আপনার, যেমন ইসকেমিক হার্ট ডিজিজ হইতে পারে যেটা আমরা হার্ট অ্যাটাক বলি, স্ট্রোক হইতে পারে, কোলেস্টেরল লেভেল বাড়তে পারে, HDL, LDL এবং ট্রাইগ্লিসারাইড এই লেভেলগুলো আপনার সমস্যা থাকতে পারে। কিন্তু যদি আপনি নিয়মিত ব্যায়াম করেন তাহলে আপনার ব্লাড প্রেশারটা মেনটেনিং থাকবে। ব্লাড প্রেশার মেনটেনিং থাকবে কিভাবে থাকবে দেখেন, আমরা যদি রেগুলার এক্সারসাইজ করি ব্লাডে ম্যাক্রোফেজ লেভেল আছে, ম্যাক্রোফেজ লেভেল, এই লেভেলটা বেড়ে যায়। আমরা যদি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করি, যদি ম্যাক্রোফেজ লেভেল বাড়ে তাহলে নাইট্রিক অক্সাইডটা বেড়ে যায়। যদি নাইট্রিক অক্সাইড বেড়ে তাহলে আমাদের ভ্যাসো ডাইলেটেশন হয়, রক্তনালীগুলা লোমেনগুলো একটু প্রসারণ হয়। ভ্যাসো ডাইলেটেশন হলে আপনার হাই ব্লাড প্রেশারের রোগী আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ব্লাড প্রেশার নর্মাল কমে যায় এবং নর্মালে চলে আসে ব্লাড প্রেশারটা। তাহলে যদি আপনি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করেন আপনার ব্লাড প্রেশার কিন্তু মেনটেনিং থাকে, নর্মাল থাকে। সেকেন্ড হচ্ছে কার্ডিওভাস্কুলার প্রবলেম, ইসকেমিক হার্ট ডিজিজ অথবা স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা খুব কম। কেন? যদি আমরা রেগুলার এক্সারসাইজ করি, ফিজিক্যাল এক্সারসাইজ করি, আমাদের প্রস্টাসাইক্লিন লেভেল আছে আমাদের বডিতে, প্রস্টাসাইক্লিন লেভেল অর্থাৎ প্রস্টাসাইক্লিন লেভেলটা বেড়ে যায়। যদি প্রস্টাসাইক্লিন লেভেল বেড়ে যায় প্লাটিলেট এগ্রিগেশনটা কমে যায়। প্লাটিলেট এগ্রিগেশন রক্তের যে জমাট বাঁধার এগ্রিগেশনটা কমে যায়। যদি প্লাটিলেট এগ্রিগেশনটা কমে যায় তখন আমাদের রিস্ক অফ ইসকেমিক হার্ট ডিজিজটা ঝুঁকিটা কমে যায়। যদি ইসকেমিক হার্ট ডিজিজের ঝুঁকি কমে যায় স্ট্রোকের ঝুঁকিটাও আলটিমেটলি আমাদের কমে যায়। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করলে বডির মধ্যে অনেক ধরনের চেঞ্জ হয় এবং আমাদের বিভিন্ন ধরনের জটিল রোগের ঝুঁকিটা কমে যাচ্ছে। নেক্সট হচ্ছে 3 নম্বর কষ্টটার কথা বলবো, ডিপ্রেশন, হতাশাটা। এই ডিপ্রেশনটা কিন্তু 30%-এর ঝুঁকি থাকে আমাদের। যদি আমরা রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করি এই ডিপ্রেশনের 30% ঝুঁকিটা কমে যায়। কিভাবে কমে সায়েন্টিফিক ব্যাখ্যাটা শোনেন। যদি আমরা রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করি আমাদের রক্তে ক্যাটেকোলামাইন একটা হরমোন আছে, এই ক্যাটেকোলামাইন হরমোনের লেভেলটা বেড়ে যায়। এটা এক ধরনের আপনার নিউরো হরমোন বলে। এটা 3টা হরমোনের সমন্বয়ে ডোপামিন, অ্যাড্রেনালিন অ্যান্ড নন অ্যাড্রেনালিন, এই 3টা হরমোন এগুলো হচ্ছে নিউরো হরমোন। এই ক্যাটেকোলামাইন লেভেলটা বেড়ে যায়। ক্যাটেকোলামাইন লেভেল যদি বাড়ে আমাদের অ্যালার্টনেস না বেড়ে যায়, আমরা যে কোনো কাজে অ্যাটেনশান দিতে পারি, আমরা যে কোনো কাজে রেসপন্স করতে পারি। তখন হবে কি আমাদের স্ট্রেস লেভেলটা, অ্যালার্টনেস বাড়লে আমাদের স্ট্রেস লেভেলটা কমে যায়। স্ট্রেস লেভেল কমে গেলে আমাদের ডিপ্রেশনটা কমে যায়। তাহলে দেখেন ফিজিক্যাল এক্সারসাইজ যদি আমরা শারীরিক ব্যায়াম যদি রেগুলার করি আমাদের আলটিমেটলি ডিপ্রেশনটা কমে যায়, স্ট্রেস লেভেল কমে যায় এবং গবেষণায় বলে এইটা প্রায় 30% কমে যায়। এই ঝুঁকির সম্ভাবনাটা 30% কমে যাচ্ছে।
কোলন ক্যান্সার, আমরা যখন ফিজিক্যাল এক্সারসাইজ করি আমাদের আমাদের যে ইন্টেস্টাইন আছে, অন্ত্র আছে, এগুলোর মুভমেন্ট হয়, বাউল ব্লাডারের ভালো মুভমেন্ট হয়, যার কারণে আমাদের কোলন ক্যান্সারটা 30% ঝুঁকির যে সম্ভাবনা থাকে সেটা কমে যাচ্ছে। অ্যান্ড লাস্ট ওয়ান দেখেন, এইজিং। আমাদের এই যে বৃদ্ধ হওয়ার যে আমরা যে একটা ন্যাচারাল প্রসেস, এই এইজিং প্রসেসটা ডিলে করে ফেলে। এইজিং প্রসেসটা ডিলে হয় কীভাবে হয়, এটা সায়েন্টিফিক ব্যাখ্যাটা বলছি। যে আমরা যখন ফিজিক্যাল এক্সারসাইজ করি তখন আমাদের দেখবেন যে রেসপিরেটরি রেট, শ্বাস নেওয়ার যে হারটা ছাড়া এবং নেওয়ার রেসপিরেটরি রেটটা অনেক বেশি বেড়ে যায়। রেসপিরেটরি রেট যখন বেড়ে যায় তখন রেসপিরেটরি ডেপথও বেড়ে যায়। রেসপিরেটরি ডেপথ যখন বেড়ে যায় আমাদের ভাইটাল ক্যাপাসিটি বেড়ে যায়। ভাইটাল ক্যাপাসিটি যখন বেড়ে যায় তখন আমাদের বডির টিস্যু লেভেলে অক্সিজেন প্রচুর ডিমান্ড করে, ব্লাডে অক্সিজেন স্যাচুরেশনটা, পারফোরেশনটা অনেক বেড়ে যায়, বাট সুপার অক্সাইডটা কমে যায়। সুপার অক্সাইড যখন কমে যায়, ব্লাডের অক্সিজেন লেভেলটা যখন বেড়ে যায় তখন আমাদের খুব এনার্জেটিক মনে হয়। এনার্জেটিক আমরা এনার্জেটিক মনে হয়, যদিও বয়স হয়েছে বাট মনে হবে যে এনার্জেটিক হলে দেখা যাচ্ছে যে আলটিমেটলি আমাদের এজিং প্রসেসটা ডিলে হয়ে যায়। প্রিয় দর্শক, তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্ব কতটুকু। তাই আমরা যে অবস্থায় থাকি না কেন আমরা নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করবো ইনশাল্লাহ, আমাদের শরীরের প্রতি যত্ন নিব এবং এই মেসেজটা আপনার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সকলকে পৌঁছে দেবেন। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুক সেই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।